আম্মু, আম্মু, কি হয়েছে রে তোহা? তোমাকে কে পারমিশন দিয়েছে পাশের বাসা ভাড়া দিতে? মানে তুমি ওটা ভাড়া দিচ্ছ কেন? তাতে কি হয়েছে? আমি এখন আমার বন্ধুদের এনে আড্ডা দেব কই? আড্ডা দিতে হবে না। আর আড্ডা দিতে চাইলে কলেজে গিয়ে দিস। মাথা গরম করবা না কিন্তু। যা যা, বসে থাক গিয়ে। আদর দিয়ে বাঁদর তৈরি করে ফেলেছি। ধ্যাত, কেমন লাগে এখন? রাগে লুচির মতন ফুলতে শুরু করেছি এখন। কখন যে ফেটে গিয়ে বাড়িটাই আচমকা ফিনিশ করে দিই নিজেই বুঝতে পারছি না। দরকার ছিল কি পাশের বাসাটা ভাড়া দেওয়ার? অবসর সময়ে বান্ধবীদের ডেকে এনে পাশেরটায় আড্ডা দিতাম। আর এখন ওখানে নতুন মানুষগুলো থাকবে, আর আমি আড্ডা দিতে পারবো না? হুম, ভাবতেই কান্না পাচ্ছে এখন। পাশে বললে ভুল হবে, সেই বাসাটা এই বাসার সামনে, মানে মুখোমুখি। দুইটা বাসাই আমার আব্বুর, দুটোই ছাদওয়ালা একতলা বাসা। ওটা সম্ভবত ভাড়া দেওয়ার জন্যই আব্বু তৈরি করেছিল, কিন্তু ভাড়াটিয়ার অভাব হওয়ার জন্য আমি আড্ডা দেওয়ার জন্য ওটা দখল করে নিই। কিন্তু আজ সকালে ওটায় নতুন ভাড়াটিয়া এসে জুটেছে। আমার সব কিছু মাটি হয়ে গেল। কি যে করি এখন? এখন বন্ধুদের ডেকে এনে আর আড্ডা দিতে পারবো না। এখন শুধু কলেজে গিয়ে আড্ডা, নয়তো বাসায় চুপ করে রিমোট হাতে টিভির সামনে বসে থাকা। আর আজকে শুক্রবার, বেলা 12টা বাজে। 11টার সময় ঘুম থেকে উঠেছি। ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে ছাদে এসেই দেখি ওই বাসায় মানুষ। তাই আমার আর বোঝার বাকি রইল না ওনারা কি। রাতে কত প্ল্যান করে রেখেছি, আজ ওদের ডাকবো, নতুন নতুন আইটেম বানাবো, তারপর খাবো আর হই হুল্লোড় করবো। কিন্তু আব্বু এভাবে আমার প্ল্যানে পানি ঢালবে তা ভাবিনি। এখন আবার সবাইকে ফোন করে বলবো, এই তোরা আসিস না, আর কখনো আমার বাড়িতে আড্ডা দেওয়া হবে না। ওদের এগুলো বলতেও এখন লজ্জা করবে। আমি রুমে গিয়ে চুপচাপ বসে টিভি দেখতে গেলাম। কিছুক্ষণ বসে থাকার পর রুমে আর মন টিকলো না। তাই আম্মুকে জানিয়ে আমি আমার বন্ধু রুনার বাসায় চলে গেলাম। ওই বাসার দিকে আর তাকাইও নাই। কে না কে আসছে আমি দেখে কি করব, যত সব। নামটা তো প্রথমে আপনাদের আম্মুই বলে দিয়েছে, তোহা। আর আমি এবার ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি। তো চলে গেলাম রুনার বাসায়। সেখানে গিয়ে আমি আর রুনা জমিয়ে আড্ডা দিলাম। উফ, রুনার আম্মু যে স্বাদ করে বিরিয়ানি রান্না করে, শুধুই খেতে মন চায়। দুপুরের খাবারটা রুনার সাথে ওর বাসাতেই শেষ করলাম। অতঃপর 3:45 রওনা দিলাম বাসার দিকে। রিক্সা করে আমার বাসা পর্যন্ত আসলাম, তারপর গুটি গুটি পায়ে বাসার দিকে যেতে লাগলাম। আমার বাসায় যেতে আগে সামনের বাসা দিয়ে নিচে দিয়ে আসতে হয়, আর সেটার নিচে আসা মাত্রই ঝপাত। ভাবছেন আমি পড়ে গেছি? একদমই না। কোন বাঁদর যেন উপর থেকে সাবান লাগানো পানি ফেলে দিয়েছে, আর তার পুরোটাই আমার উপর ফেলেছে। একেবারে গোসল করিয়ে দিয়েছে রে। কয়েক টন রাগ নিয়ে ওপরে তাকালাম। দেখি এক বজ্জাত ছেলে আমার দিকে তাকিয়ে হরিপদ ব্যান্ডবেলা ছবির মতন হরিপদর মতন হাসছে। রাগে গা গজগজ করতে লাগলো আমার। তো আমি নিচে থেকেই শুরু করলাম, ওই 4 আনার হরিপদ, এটা কি করলি? জি, কাকে বলছেন? আইসে রে ন্যাকা ষষ্ঠী, এখন কিছুই বোঝে না। জল ফেললি কেন আমার উপর? আমি আপনার উপর কখন জল ফেললাম? আমি তো নিচে ওই পিচ্ছি পিচ্ছি চারা গাছগুলোকে বাঁচানোর জন্য ওদের ওপর জল ফেললাম, কিন্তু কোথা থেকে যেন আপনি এসে পড়লেন নিচে, তাই আর কি জলটা আপনাকেই চোখে দেখলো। দেখ, আমার কিন্তু এখন ঝগড়া করার মুড নাই, ফাজিল কোথাকার। তোর সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। যান যান, ভাগেন। এরপর আমার সামনে আসলে ঝগড়া করার মুড নিয়ে আসবেন, তাহলে দেখবেন পরে অনেক মুড পাবেন। যত সব। ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে আমার বাসায় এসে বাথরুমে চলে গেলাম। গোসল সেরে এসে ড্রয়িং রুমে বসে পড়লাম মুখ ভরা রাগ নিয়ে। আর তখনই আম্মু চলে আসলো পাকা ধানে মই দিতে। কি হয়েছে রে তোহা, এত রেগে আছিস কেন? চুপ করবা তুমি, না হলে কিন্তু সব ভেঙে দিব। আচ্ছা, করলাম। কেমন যে এত রাগী হয়েছে কপালে কে জানে। টানা 35 মিনিট বসে থাকলাম ওখানে, একটুও এদিক ওদিক নড়াচড়া করিনি। এতক্ষণ পর মাথাটা একটু ঠান্ডা হলো, তাই ভাবলাম একটু ছাদে যাওয়া যাক। বিকেল হয়েছে, ঠান্ডা বাতাস তো থাকবেই ছাদে, তাই ওখানে যাওয়ার কথাই ভাবলাম। যেই ভাবা সেই কাজ, ছাদের দিকে পা বাড়ালাম।
ছাদে আগে থেকেই একটা চেয়ার দেওয়া আছে আমার জন্য, আমি গিয়ে শুধু ওটাতেই বসে থাকি। তাই আজও গিয়ে বসলাম চেয়ারটাই। কিন্তু পাশের ছাদে চোখ যেতেই আবার মাথাটা মরিচের মতন জ্বলে উঠল। সেই বেয়াদব ছেলেটা আমার সামনে বিপরীত ছাদে দাঁড়িয়ে আছে, তবুও আবার আমার দিকে তাকিয়ে। এর সাহসের প্রশংসা করতে হয়। আবার দেখি হাতে একটা গিটার। এই, এখানে কি করেন? আর আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? মেয়ে দেখলেই তাকিয়ে থাকতে ইচ্ছে করে, তাই না? আপনাকে কে বলল আমি আপনার দিকে তাকিয়ে আছি? দেখেই বোঝা যায়। আন্টি, আন্টি দেখেন, আপনার মেয়ে আমার দিকে নির্লজ্জের মতন তাকিয়ে আছে। আরে হেই, চুপ চুপ, ফাজিল কোথাকার! কি বলছেন এগুলো? ঠিকই বলছি। আমি আপনার দিকে তাকালাম কখন? আমার দিকে না তাকালে বুঝলেন কি করে আমি আপনার দিকে তাকিয়ে আছি? এখন তো নিজেই ফেঁসে গেলাম। কি হলো কচুপুরি? কি বিড়বিড় করেন? কি আমি কচুপুরি? একদম। আর একবার বললে না জুতা খুলে মারবো। আমার সুন্দর একটা নাম আছে, তোহা। এমন সুন্দর নাম শুনে তো কুত্তাও জ্ঞান হারাইব। আপনার সমস্যা কি? আমার তো কোনো সমস্যা দেখছি না। তাহলে আমার সাথে ভাবে ঝগড়া করছেন কেন? আপনিই তো আগে শুরু করেছেন মিস কচুপুরি। আবার সরি সরি, এলাকার সব পোলাপান আমার সাথে ভাব জমানোর চেষ্টা করে আর আপনি ঝগড়া করেন? কি ভাবেন নিজেকে? আপনি নিজেকে কি ভাবেন? চেহারা সুন্দর বলে সব পোলাপান আপনার দাস হবে? এই রে, আবার ঠকে গেলাম। ছেলেটা তো খুব শয়তান, যে কোনো সময় আমাকে ফেলুদা বানিয়ে দেবে। এখন কেটে পড়াটাই উত্তম কাজ হবে। কি হলো? শাট আপ! রুমে এসে ভাবতে লাগলাম কি করা যায়। আমার পক্ষে ছেলেটা মোটেও সুবিধার না। যত তাড়াতাড়ি এদের এখান থেকে তাড়ানোর ব্যবস্থা করতেই হবে। আম্মু, আম্মু! কি আম্মু? পাশের বাসার ভাড়াটিয়াদের বদলি দিয়ে অন্য ভাড়াটিয়া আনো। পারবো না রে, 4 মাসের এন্ট্রি করে নিয়েছি। 4 মাসের আগে কিছুতেই পারবো না। বাহ, এই না হলে আমার আম্মু! তোমাকে তো এখন আবার চুমু দিতে ইচ্ছে করছে। থাক আম্মু, দরকার নেই। দূর হও আমার চোখের সামনে থেকে, যত সব। আমি এখন কি করব? রাগে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমার তো এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। ও গড, এ কোন ঝামেলায় ফেললো আমাকে! রাতে পড়াশোনা শেষ করে খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া শেষ করে কলেজে চলে গেলাম। বিকেল বেলা ড্রয়িং রুমে বসে হেডফোন লাগিয়ে গান শুনছি। আর তখনই দেখি ওই বাসার পাজি ছেলেটা এসে হাজির। আর কি যেন বকবক করছে, হেডফোনের জন্য শুনতেই পারিনি। তাই হেডফোন সরালাম কান থেকে। কি হয়েছে, এভাবে বকবক করছেন কেন? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছেন না? শুনতে পেলে তো উত্তর পেতেন নিশ্চয়ই। বয়রা কোথাকার, কানে শোনেন না? ওই হ্যালো, ভদ্রতা বজায় রেখে কথা বলবেন, নয়তো ভালো হবে না। এই, আমি আমার ভদ্রতার সীমার বাইরে গেলাম, কি করবেন? একটা লাফ দিয়ে আমার কিছুটা সামনে আসলো। উফ, কেন এসেছে বলেন? আপনার আম্মুকে একটু ডেকে দিন তো প্লিজ। যেতে পারবো না এখন, রান্নাঘরে আছে, আপনি গিয়ে কথা বললে আমাকে উদ্ধার করুন। দেখি দেখি, দড়ি কই? হাই হাই, কি করতেছেন? দূরে যান, আপনিই তো উদ্ধার করতে বললেন। ভাবছি কেউ আপনাকে বেঁধে রেখেছে। ও গড, আমারে উঠায় নাও। এখনো আপনার সময় হয়নি তো। আপনার বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, নানি হবেন, কেশগুলো পেকে যাবে, তখন গড আপনার ব্যাপারে ভাববে। আচ্ছা, আমি তাহলে দড়ি দিচ্ছি, দড়ি দিয়ে বেডে গডের কাছে চলে যান। ধ্যাত! রুমে চলে এসে দরজা লাগিয়ে দিলাম। চেনা নেই জানা নেই হুট করে এসে ঝগড়া শুরু করেছে। কেমন লাগে আপনারাই বলুন। আবার কিছুক্ষণ পর, তোহা! কি আম্মু? দরজা খোল। কি বলো? তোর ওই বাসার আন্টি তোকে যেতে বলেছে। আমি পারবো না। যা প্লিজ আম্মু, অনেক বড় মুখ করে বলে আসছে, তুই যাবি ওনার কাছে। না করিস না প্লিজ। উফ, যাচ্ছি। ওখানে যাওয়া মানেই তো আবার সেই বাঁদরটার সামনে যাওয়া, তাই যেতে ইচ্ছে করছিল না, তবুও গেলাম। একটু সতর্ক হয়ে ধীরে ধীরে যেতে লাগলাম ওই বাসার ভিতরে। গিয়ে দেখি আন্টি ড্রয়িং রুমে বসে আছে। আমি যাওয়া মাত্রই, তোহা আম্মু আসো, দাঁড়িয়ে আছো কেন? এই তো আন্টি আসছি। বসো। আপনি নাকি আমাকে ডেকেছেন? হ্যাঁ, পায়েস রান্না করেছি, খাবে? ওয়াও, আমার অনেক ফেভারিট, তাড়াতাড়ি দেন আন্টি। একটু বসো, আনছি। কিছুক্ষণ পর 1 প্লেট পায়েস এনে আমার সামনে দিল আর ইচ্ছে মতো খেতে লাগলাম।
আর একটু পরই সবটুকু খেয়ে নিলাম। কিন্তু এই বাঁদরটাকে তো দেখছি না, গেল কই? তুমি বসো আম্মু, আমি ছাদে কাপড় শুকাতে দিয়েছি, ওগুলো আনতে যাব। আচ্ছা আন্টি। অতঃপর আন্টি চলে গেল কাপড় আনতে, আর আমি এক চেয়ারেই বসে রইলাম। কিন্তু হঠাৎ কার যেন কান্নার ফুপানোর শব্দ পেলাম। এ বাসায় আবার কে কাঁদছে? কেউ কাঁদার তো কথা নয়। তাই কান্নার আওয়াজ ধরে ভিতরে রুমে যেতে লাগলাম। তারপর ভিতরে এক রুমে উঁকি দিয়ে দেখি বাঁদরটা বসে বসে কাঁদছে। আরে আজব, ওর অবস্থা দেখে আমার মাথা ঘুরছে। 5 মিনিট হলো না আমার সাথে উড়াধরা ঝগড়া করলো, আর এখন এখানে অসহায়ের মতন কাঁদছে। ব্যাপার কি? হঠাৎ কি হলো বাঁদরটার? এই রে, আমাকে দেখতে পেয়েছে, আর অমনি এক নিমেষে চোখের জল মুছে স্বাভাবিক হয়ে গেল। আর আমি দৌড়ে ড্রয়িং রুমে এসে চেয়ারে বসে পড়লাম। আর তখনই আন্টি আসলো। আন্টি বলল, আম্মু, আপনার ছেলের নাম কি? নিলয়। কোন ক্লাসে পড়ে? অনার্স সেকেন্ড ইয়ার। ও, আমার অনেক সিনিয়র। আন্টি, ও কাঁদছে কেন? কই, কখন কাঁদছে? আন্টি, আমি লুকিয়ে দেখেছি ও কাঁদছে। হয়তো ভুল দেখেছ আম্মু। না আন্টি, সত্যি, আপনি বিশ্বাস করুন আন্টি। আর ওর কান্নার আওয়াজ আমি শুনেছি, কিন্তু আমাকে দেখা মাত্রই ও স্বাভাবিক হয়ে গেল। ওই তোমার মনের ভুল হবে হয়তো। উফ আন্টি, আমি আসি এখন। ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে থেকে আমার রুমে চলে আসলাম। মনের ভুল হলেও এতটা ভুল হবে ভাবা যায় না। না, এখানে আর ভালো লাগছে না, ছাদে যাই একটু। ছাদে গিয়ে দেখি আবার ওই বাঁদরটা দাঁড়িয়ে আছে ওই ছাদে, কিন্তু নিচের দিকে তাকিয়ে আছে আজ। এই যে শুনুন। কি? সত্যি বলবেন কিন্তু। ওকে। আপনি রুমে বসে কাঁদলেন কেন? আরে পাগল নাকি, আমি কাঁদতে যাব কোন দুঃখে? আমি দেখেছি আর শুনেওছি আপনি কাঁদছেন। আগে জানতাম আপনার কানে সমস্যা আছে, এখন তো দেখছি চোখেও। কবে যে দেখবো আপনি পুরোটাই একটা সমস্যা। এখন সেই দিনেরই অপেক্ষা। এই দেখুন, ফালতু কথা বলে আমাকে একদম রাগাবেন না কিন্তু, নয়তো ভালো হবে না। আচ্ছা, কি করবেন শুনি? গলা টিপে দেব। আপনার হাতের চেয়ে আমার হাত অনেক বড়, আমিই আগে নাগাল পাবো, তাই আমিই আপনার গলাটা টিপে দেব। আপনি একটা ফাজিল বদমাশ। একদম, এগুলোই বলতে চাইছিলাম। আপনি সোজা কথার ছেলে না। ওয়েট, ছাদে কমলা গাছের চারা বুনেছিলাম, এখন কমলা ধরেছে, তাই ওই কয়েকটা কমলা ছিঁড়েই ঢেল দিলাম। ওয়াও, কমলাগুলো দেখতে ভালো হলেও খেতে খুব বিশ্রী, একদম আপনার মতন। আমাকে বেশি রাগাবেন না। কি করবেন? আমি কিন্তু এবার কান্না করে দেব। আহা, আরে আরে তোহা, কি করছেন? সত্যি সত্যিই কাঁদছেন রে? আরে থামেন না। কেন? আমি রেগে গেলে আমার কান্না কেউ থামাতে পারে না। ওকে ওকে, কান্না করেন, আমি গেলাম। ফিরে আসতেই কাপড় শুকাতে দেওয়া দড়ির মাঝে আটকে গিয়ে ধপাস করে ছাদের ওপর পড়ে গেলাম। হাসেন কেন? ব্যথা পাননি তো? না। এখনই তো কাঁদলেন, আবার এখনই দাঁত বের করে মজা নিচ্ছেন। আজব মেয়ে মানুষ। এই বলে কান্না থামাতে পারবে না কেউ, এখন নিজেই দাঁত ভাঙছে। যান মশাই, এবার পিছনে মালিশ করুন। ওকে, দেখছি কি করা যায়। এভাবেই কেটে গেল 4 মাস। দুপুরবেলা রুমে বসে ক্যাডবেরি খাচ্ছি আর ভাবছি আজকে কি নিয়ে ঝগড়া করব। আজকে আমাদের বাসার বিড়ালটা নিয়ে ওর সাথে একটা বড় ঝগড়া করব। দরকার হলে মারামারিও করব। তবুও আজ আমি জিতবো, জিতেই ছাড়বো। 4টে মাস কেটে গেল। এই 4 মাসে এমন কোনো দিন নেই যে বাঁদরটা আমার সাথে ঝগড়া করেনি। প্রতিটা দিন আমার সাথে ঝগড়া করেছে, আমি এ ছাদ থেকে আরও ওই ছাদ থেকে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি এখন একদিনও বিজয়ী হতে পারলাম না ওর সাথে ঝগড়া করে। প্রতিবারই আমি হেরেছি, আর রাগে গজগজ করতে করতে রুমে চলে আসছি। ঝগড়াটা এখন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। ভালোই লাগে ঝগড়া করতে। এখন আমরা বন্ধু হয়ে গেছি, আপনি থেকে তুমিতে আসছি। এখন যদিও ঝগড়া লাগে না তেমন কোনো বিষয় নিয়ে, কিন্তু আমরা ইচ্ছে করি কোনো এক বিষয় নিয়েই ঝগড়া করি, কারণ ঝগড়া করতে এখন ভালো লাগে। তাই ভুলবশত ঝগড়া না বাঁধলেও দুজন জেনে শুনে ইচ্ছে করে ঝগড়া লাগাই, তারপর দুজনে ইচ্ছে মতো ঝগড়া করি। আর ঝগড়া শুরু হওয়ার কিছুক্ষণ পরই শুরু হয় ছোঁড়াছুড়ি। কিনে আনা ফলগুলো দিয়ে ছোঁড়াছুড়ি করি। এতে আমাদের ফল ওদের বাসায় যায়, আর ওদের ফল আমাদের বাসায় আসে। আঙ্কেল এসে আমাদের ঝগড়া দেখতে পারে না, কারণ আঙ্কেল আসে রাতে। তাই নিলয়ের আব্বু ছাড়া ফ্রিভাবে ঝগড়া করতে পারি দুজন দুই ছাদ থেকে।
ওদের বাসায় এখন বেশি যায় না, প্রয়োজন ছাড়া। যখন প্রয়োজন পড়ে তখন শুধু ওদের বাসায় যাই, তাছাড়া আর ভিতরে পা রাখি না। কথা বলা, ঝগড়া করা এগুলো শুধু দুজনের দুই ছাদ থেকেই হয়, ভিতরে যাওয়ার দরকার পড়ে না। কয়েকদিন পর আজ রবিবার কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে খেতে বসলাম। খাওয়া শেষ হলে একটু বিশ্রাম নিলাম, তারপর চললাম ছাদে বাঁদরটার সাথে ঝগড়া করার জন্য। ছাদে গিয়ে দেখি অনেক সময় বসে রইলাম, কিন্তু বাঁদরটা আসলো না। আর অপেক্ষা না করতে পেরে ওকে ফোন দিলাম। ডাক দেওয়া যাবে না, তাহলে প্রবলেম হবে, সবাই অন্য কিছু ভাবতে পারে, তাই ফোন দিলাম। কিন্তু ফোন দিয়ে আজব হয়ে গেলাম, বন্ধ বলছে ফোন। এমন তো কখনো হয়নি, কিন্তু আজ হলো কেন? বিষয়টা ভালোভাবে দেখার জন্য ওর বাসায় গেলাম, কিন্তু মেন দরজায় বড় এক তালা ঝুলছে। ব্যাপার কি? গেল কই সব? কোথাও হয়তো গেছে, তাছাড়া তো এমন হওয়ার কথা না। রাত 10টা পর্যন্ত অপেক্ষা করলাম ওদের বাসার সামনে, কিন্তু কেউ আসলো না। কই গেছে বাঁদরটা? খুব টেনশন হচ্ছে ওর জন্য। আর দাঁড়িয়ে থাকতে না পেরে আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে কিছুক্ষণ বসে থাকার পর কার যেন বাইরে উপস্থিতি টের পেলাম, হয়তো বাঁদরটা আসছে। উফ, এতক্ষণে দেহে প্রাণ পেলাম, এখন নিশ্চিন্তে ঘুমানো যাবে। আর কিছু না ভেবে গভীর ঘুমে তলিয়ে গেলাম। রাত 3টে, কি যেন এক খারাপ স্বপ্ন দেখে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, কিন্তু বিষয়টা তেমনভাবে না নিয়ে আবারও ঘুমিয়ে পড়লাম। নিয়ম মতো সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে কলেজে চলে গেলাম, কিন্তু রাস্তায় যাওয়ার সময় আন্টিকে দেখলাম কই যেন যাচ্ছে। কাছে ছিল না বলে জিজ্ঞেস করার উপায় পাইনি। দুপুরে কলেজ থেকে ফিরে আবার সেই কালকের অবস্থা হয়েছে, আজও কেউ বাসায় নেই। বাঁদরটাও ঝগড়া করতে আসলো না আজ, বাসায় তালা ঝুলছে। রাত 10:30, রুমে বসে বসে বাঁদরটার কথাই ভাবছি। কই গেছে, কেমন আছে কিচ্ছু জানি না। আজ 2 দিন ধরে দেখিও নি। বাইরে একটা শব্দ হলো, জানালা দিয়ে তাকিয়ে দেখি আন্টি ফিরছে, কিন্তু নিলয় সাথে নেই। হয়তো আন্টির আগে আগে ফিরছে। উফ, শান্তি পেলাম, তবুও মনটা কেমন যেন খচখচ করছে। আরও কয়েকটা দিন পর সকালবেলা, এখনো বিছানা ছাড়িনি। বিছানায় বসে বসে ভাবছি আজ আর কলেজে যাব না, আজ বাঁদরটার সাথে দেখা করেই ছাড়বো। আর আন্টির কাছে জানতে চাইবো আন্টি প্রতিদিন কই যায়। আমি আর পারছি না নিলয়কে না দেখতে পেরে। আমার পক্ষে ওকে না দেখতে পেরে থাকা সম্ভব না, মরে যাব আমি ওকে ছাড়া। কয়েকটা দিন ধরে ওকে দেখছি না, পুরো পৃথিবী কেমন যেন অন্ধকার লাগছে। আমি নিজেও এখন বুঝতে পারছি না ওর প্রতি আমার কেমন ফিলিংস, কিন্তু এতটা বুঝতে পারছি ওকে আমি দেখবই, নয়তো মরে যাব আমি। ভালোবেসে ফেলেছি বাঁদরটাকে এতদিনে, হয়তো আগে বুঝতে পারিনি, কিন্তু এখন ওর না থাকাটা আমাকে সেটা বুঝিয়ে দিয়েছে আমি ওকে কতটা মিস করছি আর কতটা ভালোবাসি। আমার কথা কি ওর একটুও মনে পড়ছে না? আমাকে কি ও ভালোবাসে না? ভালোবাসলে আমাকে ছেড়ে থাকতে পারতো। হয়তো আমার প্রতি ওর কোনো ফিলিংসই নেই, তাই থাকতে পারছে, নয়তো পারতো না। কিছু বুঝলাম না। আম্মু তো এমন অসময়ে কখনো দোয়া পড়েনি, কিন্তু আজ কেন? কথাটা জিজ্ঞেস করতে যাব আর তখনই জানালা দিয়ে দেখি আন্টি বের হলো ঘর থেকে, হয়তো কোথাও যাবে। আজ জানতেই হবে আমাকে নিলয় কোথায়। দৌড় দিলাম আন্টির কাছে। আন্টি, কই যাচ্ছেন? নিলয় কই? মানে কি হলো আন্টি, বলছেন না কেন? নিলয় কই? আম্মুরে, আজ ওর অপারেশন। মানে? ওর ব্রেন টিউমার হয়েছে রে আম্মু, অনেক আগে। ডাক্তার 4 মাস ওকে সময় দিয়েছিল, এখন ওর সময় শেষ, তাই অপারেশনটা করিয়ে শেষ চেষ্টা করছি। দোয়া করিস আম্মু, ও যেন ঠিক হয়ে যায়। ব্রেন টিউমার হলে সম্ভবত রোগীর জীবনের গ্যারেন্টি থাকে না, যে কোনো সময় যা খুশি হয়ে যেতে পারে। কিন্তু কোনো ভাগ্য করে ডাক্তার ওকে 4 মাস সময় দিয়েছিল, কে জানে। আমার আর তারপর কিছু মনে নেই। জ্ঞান ফিরল কয়েক ঘন্টা পর। জ্ঞান ফিরে দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি দুপুর 3টে বাজে। আমার পাশে শুধু আম্মু বসে আছে চুপ করে, আর কেউ নেই। আব্বু, আঙ্কেল, আন্টি হয়তো হাসপাতালে আছে। নিলয়ের কথাটা ভাবতেই মনে পড়ে গেল, আর চোখ দিয়ে আমার অশ্রু না রক্ত বের হয়েছে। চিৎকার করে কাঁদতে লাগলাম বাঁদরটার জন্য। ও আম্মু, শোনো না, তুমি জানতে ওর এমন হয়েছে? তোমরা সবাই জানতে ও সুস্থ না, বলছো না কেন? আমিও তো জানি না, গতকাল রাতে তোর আন্টি বলল। আমাকে কেন বললে না তুমি? হ্যাঁ, তোকে কয়েকদিন ধরে অস্থির লাগছিল দেখেই বুঝতে পারছি তুই ওকে ভালোবাসিস, তাই আর তোকে বলিনি। আম্মু, ও আম্মু, বাঁদরটা ঠিক হবে তো? হ্যাঁ হবে, চিন্তা করিস না। কি আর করব,
কিচ্ছু করাতে নেই। এত বড় একটা কথা এতদিন কিচ্ছু জানতে পারিনি, আর এখন কি করব? উপরওয়ালার কাছে ওর জীবনটা ভিক্ষা চাওয়া ছাড়া আর কিচ্ছু করার নেই আমার। আম্মুর মতন আমিও বসে বসে প্রার্থনা করতে লাগলাম যাতে ও সুস্থ হয়ে বাসায় ফেরে। সন্ধ্যা 7টা, ঘরে বসে বসে কাঁদছি আর ওর কথা ভাবছি কি হতে চলেছে এরপর। রাত 8টা, পরিস্থিতি এত নিষ্ঠুর হবে কখনো কল্পনাও করিনি। বাঁদরটা শুয়ে আছে আমার সামনে, সাদা কাফনের কাপড় গায়ে দিয়ে মৃতের খাটিয়ায়, আর আমি ওর সামনে বসে আছি এক ব্যর্থ ভালোবাসা না পাওয়া অভাগা মেয়ের মতন। হয়তো অপারেশন সাকসেস হয়নি, তাই আজ ওকে অকালেই হারাতে হচ্ছে। আমার পাশে কাঁদছি আঙ্কেল আন্টি আরও অনেকে আছে। আস্তে করে বাঁদরটাকে ডাকলাম, নিলয়, এই নিলয়, শুনতে পাচ্ছ তুমি? এই দেখো আমি আছি না, কিচ্ছু হয়নি তোমার, তুমি একদম ঠিক আছো। হেই, চুপ করে আছো কেন? আমার কিন্তু রাগ উঠছে, কথা বলবে না? এই দেখো, রাগাবে না কিন্তু, এখন ঝগড়া করার মুড আছে কিন্তু, রাগলে সব চুল ছিঁড়ে দেব। উফ, এখনো চুপ করে আছে, এবার কিন্তু ঝগড়া করব, অনেক মুড আছে। আর তুমিই কিন্তু বলেছিলে তোমার সামনে আসলে ঝগড়া করার মুড নিয়ে আসতে, কিন্তু এখন তো তাই করছি। এই, ওঠো তো তাড়াতাড়ি, ছাদে যাব, চলো দুজনে আজ অনেক ঝগড়া করব। এই, কথা বলছিস না কেন? ঝগড়া করবি না আমার সাথে? এই, কথা বলছিস না কেন? এই দেখ, তোর সাথে ঝগড়া করার জন্য আসছি আমি, ঝগড়া করবি না রে তুই? এই, কমলা ছুঁড়ে মারবো, ওঠ, তাড়াতাড়ি ওঠ বলছি, এবার কিন্তু বেশি রেগে যাচ্ছি, কান্না করবো এইবার, তাড়াতাড়ি ওঠ বলছি। এভাবে একা রেখে চলে গেলি, একবারও ভাবলি না আমার কি হবে, আমি কি নিয়ে বাঁচবো, কার সাথে ঝগড়া করব, কে আমাকে কচুপুরি বলে ডাকবে? বলছিস না কেন এগুলো, কে করবে? রাত 10টা, কয়েকজন এসে ওকে খাট থেকে শুদ্ধ কাঁধে নিয়ে নিল, হয়তো দাফন করার সময় এসে গেছে। আমি তো ওর পাশেই আছি, কোথাও যেতে দেব না ওকে। আমাকে কেন জানি কয়েকজন টেনে ধরে রাখছে, ছাড়ছে না, ওর কাছে যেতে দেবে না। যেখানেই নিয়ে যাও না কেন, আমি ঠিক চলে যাব ওর কাছে, তারপর দুজন মিলে ঝগড়া করব।